বাঁধ ভাঙা উচ্ছ্বাস কাকে বলে সেটা কিন্তু আমাদের না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না। মানে আমরা অনেক জানি বাঙালি হুজুকে হয়, বাঙালি সবসময় সব কিছুতে বেশি উচ্ছ্বাসিত হয়, কিন্তু আমাদের মতো বাঙালি যে এত বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করেও বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু আমাদের না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। দেখো, সকাল থেকে উঠেই কিন্তু আকাশের মুখটা ভার। মানে গত যে 3 দিন ধরে, প্রায় শুক্র শনি রবি 3 দিন তো প্রচুর বৃষ্টি চলেছে। আজকে সোমবার দিন সকাল থেকে উঠে একদম মেঘলা আকাশ, মানে যখন তখন নামতে পারে। যদিও সকাল থেকে বৃষ্টিটা বন্ধই আছে, এবার বুঝতে পারছি না বৃষ্টি আর নামবে কি নামবে না। সুতরাং আমাদের যেহেতু আজকে সকালে একটা জায়গায় যাওয়া আছে, তো আমরা এইভাবেই কথা বলেছি, যদি বৃষ্টি হয় তাহলে যাব না, যদি বৃষ্টি না হয় তাহলে যাব। আর এদিকে দেখো, গতকাল তো প্রচুর হাওয়াও দিয়েছে, আমার সমস্ত জবার কুড়িগুলো এই যে বোটা থেকে পড়ে গেছে ভেঙে ভেঙে। আর শুধু জবা গাছ না, অন্য অন্য গাছগুলোও কিন্তু আমাদের পাশের বাগানের অনেকটা হেলে দুলে গেছে। আর গতকাল এত হাওয়া দিচ্ছিল, মানে সবে আমরা স্কুল পৌঁছেছি, বাচ্চাগুলো পরীক্ষা দিতে এসছে, এমন হাওয়া দিচ্ছে, জানলাগুলো ধাড়াম ধাড়াম করে পড়ছে। মানে মাঝে মাঝে তো একবার লোডশেডিংও হয়ে গেল, ওদের এমন অবস্থা হচ্ছে, সত্যি পরীক্ষা দিতে অসুবিধা হচ্ছিল। দেখো গাছগুলো কেমন একদম পড়ে কাত হয়ে রয়েছে। আর অন্য অন্য সময় আমরা যেমন কম্পিটিটিভ এক্সামগুলোতে স্টুডেন্টস পাই, তো মানে অ্যাটেন্ডেন্সও অনেক কম ছিল, মানে অর্ধেক বা তার থেকে সামান্য বেশি। এক এক ঘরে 24 জন ছিল, তো 24 জনের জায়গায় প্রায় 12 জন 13 জন এরকম স্টুডেন্ট হয়েছে, মানে আসতেই পারেনি। বিশেষ করে যারা দূর থেকে আসার, আর মেয়েরা এরকম অনেকেই আসেনি, বুঝতে পারলাম, কারণ খুবই বাজে ওয়েদার ছিল। আর পরীক্ষাটা শুরু হয়েছে, এত হাওয়া আর এত বৃষ্টি, মানে দেখবার নয়। দেখো এই যে গতকালকে আমার ছেলে রাত্রেবেলা কি করবে খুঁজে না পেয়ে ওর ওই যে ফিঙ্গারপ্রিন্ট, ফুটপ্রিন্ট সমস্ত কিছু এঁকেছে, আরও কী সব এঁকেছে, হিজি বিজি যা পেরেছে সারা ফ্লোরে। আর এখানে তো একদম নাম্বার লিখেছে, মানে ওকে যেমন হোম টাস্ক দেওয়া হয় স্কুল থেকে, ঠিক তেমন নাম্বার লিখে এই নাম্বারগুলো স্পেলিং লিখতে হবে। আবার ড্রয়িং করেছে একটুখানি পদ্মফুল, এগুলো সবই কিন্তু ওর সিলেবাসের মধ্যে, জিকের মধ্যে যে ড্রয়িংটা শেখানো হয়। যা হোক, কিছু তো প্র্যাকটিস করেছে। আর তাই জন্য ভাবছি আজকে বেরোবো কি না বেরোবো কিছু বুঝতে পারছি না। আর যদি বেরোতেই হয় তাহলে কিন্তু আর বাজারে গেলে দেরি হয়ে যাবে, তাই ভাবলাম অন্তত রান্নাটা তো করে ফেলি, ঘরে যা আছে তাই দিয়ে। থাকার মধ্যে ঘরের মধ্যে আছে এই যে ডিম আছে, সয়াবিন আছে, আর ডালও আছে। তো ভাবলাম আজকে ডাল আর করবো না, ডিম দিয়ে আর সয়াবিন দিয়ে একসাথে করে ফেলবো। মা ভাতটা বসিয়ে দিয়েছিল, তারপরে আমি সয়াবিনগুলো বসিয়ে দিলাম। আর আজকে কোথায় যাব এটাই ভাবছো তো, যে এত কিছু সব ক্যান্সেল করছি, ওয়েদারের মধ্যে কোথায় যাওয়ার কথা ভাবছি। আসলে আজকে যাব যেহেতু একটা ছুটির দিন, গত দুটো দিন তো মানে শনি রবি ছুটি থাকা সত্ত্বেও আমরা ছুটি পাইনি। আজকে সোমবারের দিনও কিন্তু ছুটি, মানে আজকে হচ্ছে একটি পরব আছে, ফতেয়া দোয়াজ দহম বলে, তো সেই জন্যে স্কুল ছুটি। তো ভাবলাম আজকেই যাওয়া যাক শাড়ি কিনতে। যদিও এই শাড়ি কেনার বাতিক আমার একেবারেই ছিল না, কিন্তু যেহেতু স্কুল থেকে কলিগরা এখন কেনে, আমিও ইদানিং যেহেতু শাড়ি পরি তাই জন্য একটু একটু কেনা হয়। আগে বিয়ের পরে আমি পুজোতেও একটা শাড়ি নিতাম না, তখন কিন্তু সালোয়ার বা কুর্তি এসবই নিতাম। আর কথা বলতে বলতে আমি সয়াবিনের আলুটাও কেটে নিয়েছি, সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি, এগুলো একসাথে সব পেস্ট করে নেবো একটা। আর এই যে কালকে রাত্রিরে বানিয়েছিলাম কয়েকটা মালপোয়া, সেখান থেকে একটা দুটো খেয়ে নেবো রান্না করতে করতে। আসলে কালকে রাতে বানিয়েছিলাম ঠিকই, অনেক রাতে, কিন্তু খাওয়া আর হয়নি। আর ভাবছি একটুখানি করব উচ্ছে আলু ভাজা, মানে গতকাল যে উচ্ছেগুলো গাছ থেকে পাড়া হয়েছিল সেগুলো একদম টাটকা টাটকা আজকে ভেজে ফেলি। এই যে দেখো উচ্ছেগুলো কতটা কচি, একটুও দানা হয়নি। আর খালি উচ্ছে ভাজা আমার একেবারেই ভালো লাগে না, তাই একটুখানি উচ্ছের সাথে আলুও কেটে নিচ্ছি। আর বাজার থেকে তো উচ্ছে কিনে আমরা খাই, সেই উচ্ছের স্বাদ এই উচ্ছের সাথে থেকে কিন্তু অনেকটা আলাদা, কারণ এটাই কোনো রকম সার বা কোনো কিছুই নেই। তো কথা বলতে বলতে আমার দেখো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, এবার সয়াবিনটা বসিয়ে দেবো। আর যেহেতু আজকে ছুটির দিনের পরে আবার স্কুল শুরু হয়ে যাচ্ছে, তো এক কলিগ বলল যে চলো তাহলে আমরা শাড়ি কিনে নিয়ে আসি। আসলে আমাদের সারা বছর তো শাড়ি লাগেই, একটা উদ্দেশ্য করে গেলে। আর আমাদের এখানে মানে দুটো স্টেশন দূরে জিয়াগঞ্জ বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু তাঁতিপাড়া আছে, মানে সেখানে শাড়ি বানানো হয়। আর প্রচুর হচ্ছে পাইকারি আর খুচরো বিক্রি করে, মানে ওখান থেকে হোলসেল রেটে প্রচুর শাড়ি কিন্তু বিভিন্ন দোকানগুলোতে সরাসরি যায়। যেহেতু ওখান থেকে প্রচুর ওদের ম্যানুফ্যাকচারিং হয়, মানে তৈরি হয়, যার জন্যে ওখানে দামটা একটু কমও পড়ে। মানে বাজার থেকে সাধারণত 500 থেকে 700 টাকার দামে ডিফারেন্স হয়েই থাকে। তো একসাথে কয়েকজন গেলে আর বেশ কয়েকটা শাড়ি কিনলে জিনিসটা কিন্তু অনেকটা সাশ্রয়ের হয়, এই জন্যেই যাচ্ছি। আর আমরা বছরে এরকম একবার মতো করে যেয়ে থাকি, সাধারণত
পুজোর সময় কখনো যাই না, যাওয়া হয় হচ্ছে ওই যে চৈত্র মাসের দিকে যখন সেলের টাইমটা থাকে তখন একটু ডিসকাউন্ট থাকে, সেই টাইমটাতেই যাই। কিন্তু এবার পুজোর সময় একজন কালিগ ও শাড়ি কিনবে মেনলি, তো একা যাবে না যেহেতু, কারণ একা যেতে এতটা রাস্তা ভালোও লাগে না। আর এখানে কিন্তু দুটো স্টেশন হলেও ট্রেন যেহেতু অতটা অ্যাভেলেবেল নয়, সাধারণত অটো টোটো করেই যাওয়া হয়, সেই জন্য কয়েকজন মিলেই আমরা দল বেঁধে যাই আর ব্যাপারটা মজারই হয়। তো যাই জন্যে ভাবছিলাম যে চলো আজকেই যাব, কিন্তু ওয়েদারের যে অবস্থা আদৌ যাওয়া হবে কিনা বুঝতে পারছি না। রান্নাটা তো আপাতত সারি, তো বসিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজাটা, এদিকে সয়াবিনটাও আমার বেশ কষা হয়ে গেছে ঠিকঠাক করে। এবার আর কিছুক্ষণের জন্যে একটু ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে উচ্ছে আলুটার মধ্যে নুন তো দিয়েই দিয়েছিলাম, হলুদটাও দিয়ে দিলাম, আর সয়াবিনে এই যে মিক্সির গ্রাইন্ডার ধোয়া জলটা দিয়ে দিয়েছি। আর ডিম কিন্তু দুটো দিয়েছি, 3টে ডিম সেদ্ধ করেছি ঠিকই, একটা ছেলের জন্য রেখে দিয়েছি কারণ ও এই তরকারির ডিম একদমই খাবে না, তো একটা ওর জন্য উঠিয়ে রেখে আর দুটো ডিম দিয়ে আরেকটু কষে নিচ্ছি। আর আমার ভাজাটা দেখো হয়ে গেছে। এবার এটাকে একটু তেলটা বেশি হয়ে গেছিলো, তো এক্সট্রা তেলটা আমি একেবারে উঠাবো না, তো ভালো করে ছেঁকে নিয়ে উঠালাম। দেখো কতটা তেলটা কিন্তু একদম ফেলে দেবো, মানে ভাজা তেল বারবার খেলে কিন্তু এটাই ভীষণ জাঙ্ক হয়ে যায়। আর এই যে তরকারিটার মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর একটু নুনটা টেস্ট করে দেখলাম নুন কম হচ্ছে, তো নুনটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ঢাকা দিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে কিছুক্ষণ বাদে। আর এই যে একটা ঘাটকোল ছিল, এটা ঘরেতেই ছিল 2-3 দিন বেশ, তো ভাবলাম আজকে এটাকে বেটে ফেলি। এটা আসলে একটু ঝামেলাদার ব্যাপার স্যাপার, মানে জোগাড় করতে হয় বেশি, যার জন্য এই যে ঘাটকোলটা কেটে দিয়েছে মা। আমি এটা একদমই কাটি না কারণ হাত চুলকায় অল্প অল্প করে, তো নুন আর লেবু দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার সয়াবিনটা একদম রেডি, লাস্টে একটু গরম মশলার ঘি দিয়ে একদম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ঘাটকোলটা দেখো সেদ্ধ হয়ে গেছে, কষটা বেরিয়ে গেছে। এবার কয়েকটা প্রিপারেশন, মানে প্রথমে আমি এটাকে শুকনো লঙ্কা ভেজে উঠিয়ে নেব। দুটো মতো শুকনো লঙ্কা এখানে আমি ভেজে নিয়েছি, ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, আর এই দুটো কিন্তু একদম জান। তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা রসুন, আর হচ্ছে একটা মতো পেঁয়াজ কুচি। তো রসুন পেঁয়াজটাকে একটু ভালো করে কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব, বেশ সময় ধরে। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিন্তু আধা ভাজা থাকতে হবে, এমন সময় দেবো, মানে খুব বেশি আগে দিলে পুরো ভাজা হয়ে গেলে টেস্টটা খারাপ হয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম ঘাটকোলটা, ওইগুলো উঠিয়ে নিয়ে এবার এই ঘাটকোলটাকে একটু নুন হলুদ দিয়ে মানে জলটাকে টানিয়ে নেব। তার মধ্যে যেহেতু আজকে চিংড়ি মাছ ছিল না, দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণ নারকেল কুড়ো। আর যে কোনো বাটাতেই চিংড়ি মাছ বা নারকেল কুড়ো দিলে কিন্তু বাটার টেস্টটা অনেকটা দ্বিগুণ হয়ে যায়। দেখো তো পুরোটাই রেডি। তারপরে বেটে একটু সর্ষের তেল দিয়ে দাও, এটা কাজটা মা করেছিল। আর আমি তারপরে বেরোনোর সময় দেখো ছেলের বায়না, আমার মিটিংয়ে যাওয়া যাবে না, আমার মিটিংয়ে যাওয়া যাবে না, এটা ঠিক নয়। এই যে বইয়ের ব্যাগ রেডি করা, জলের বোতল দিয়ে পাঠিয়ে দিও। টাটা, আমি বেরোলাম। হ্যাঁ কাঁদছিস কেন? তোকে নেওয়ার মতো হলে আমি নিই না, তোকে ছেড়ে আমি কোথাও যাই? কোথাও যাই তোকে ছেড়ে আমি? আজ নেওয়া যাবে না, আজকে নেওয়া যাবে না, আমাকে বকা দেবে। আজকে নেওয়া যাবে না। আসলে ওকে নিয়ে যাব দিদিমণির বাড়িতে, দিয়ে ভেবেছিলাম বেরিয়ে যাব, কিন্তু তার হলো না। তো বললাম আমার একটা মিটিং আছে, তাই আমাকে যেতেই হবে। আসলাম। আর অন্য দিন যদি ওয়েদার ভালো থাকতো তাও নিয়ে যাওয়ার কথা ভাবতাম, কিন্তু এই ওয়েদারে এতটা রাস্তা ওকে নিয়ে যাওয়া সম্ভবই নয় কোনোভাবে, যে অগত্যা মিথ্যে কথা বলেই বেরোতে হচ্ছে যে মিটিং আছে। আসলে মায়েদের অনেক সময় এগুলো করতেই হয়, কিন্তু মনটা ভীষণ খচখচ করছিল ওকে এরকম কাদো মুখে রেখে। আমি সাধারণত ওকে কাদো মুখে যাই না কখনো এইভাবে রেখে, কারণ আমি আবার ঘুরে গিয়ে ওই জন্য বলে আসলাম, একটু আদর করে আসলাম। যাই হোক, রাস্তায় বেরিয়ে দেখো টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছে। আর আমি দাঁড়িয়েছিলাম আমার এই কলিগের জন্য, ও তো পুরো রেইনকোটে একদম ঢাকাঢাকি দিয়ে এসছে। আমি কিন্তু রেইনকোট পরিনি, শুধু ছাতাই নিয়েছি। ওই সব রিস্ক নেবে না, বলছে সারাদিন এই ভেজা ভেজা, কখন বেশি বৃষ্টি নেমে যাবে তার ঠিক নেই। এই টিপটিপ ওয়েদারে তো আমরা নিজেরাই বলছি আমরা কতটা হুজুকে, কিন্তু লালবাগ যেতে যেতে দেখো কি পরিমাণ মুষলধারে বৃষ্টি নেমেছে। এত বৃষ্টি থাকলে বাড়ি থেকে সত্যিই বেরোতাম না। আরেক কলিগ যাবে লালবাগ থেকে, তো তাকে আমরা টোটো নিয়ে তার বাড়ি থেকে নিয়ে এসেছি, যেহেতু আমরা এতটা চলে এসেছি। সে আর না করতে পারলো না, আর বেরোতেও পারছে না, তো আমরা টোটো নিয়ে তার বাড়ি চলে গেছিলাম। আর এই যে যাওয়ার সময় কাঠগোলা বাগানের সামনে দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম একটু এখানে আমরা অনেকবার ঘুরতে এসেছি, প্রায় বছরে একবার করে আসাই হয়। আর দেখো এই যে লালবাগের ঐতিহ্য ঘোড়ার গাড়ি, তো ঘোড়ার গাড়িগুলোকে একবার চড়েওছি আমরা, খুব মজা হয়েছিল সেবারে। তারপরে আমরা গল্প করতে করতে বৃষ্টিটা এখন একটু ধরেছে, যা হোক একটু ওয়েদারটা তাও ভালো। নাহলে এই যে বৃষ্টি নেমেছিল তাতে মনে হয় দুপা টোটো থেকে নেমে যেতে যেতেই পুরো ভিজে যেতে হতো। কপাল ভালো একটু বৃষ্টিটা ধরেছে, দোকানে পৌঁছে গেছি আমরা।
কিন্তু কেউই ভিজিনি, কারণ টোটোওয়ালাটা এমন পুরো কভার পরিয়েছিল টোটোটাকে, মনে হচ্ছিল আমরা ট্যাক্সি করে যাচ্ছি। এই যে শাড়ি দেখা থেকে শুরু করে দিয়েছি, তো শাড়ি নিয়েও নিয়েছি কয়েকটা। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে এখান থেকে কোন শাড়িটা ঠিক আমি নিলাম, আর শাড়িগুলো পরে ভালো করে খুলে দেখাবো। আর এই ছিল আমাদের আজকে অ্যাডভেঞ্চারাস শাড়ি কেনা। দেখা হবে পরের ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।